তিনি ছিলেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী। দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও। ডাক্তার দীপু মনির চলনে ও পোশাকে ছিল না আভিজাত্যের ছাপ। কথা বলেন গুছিয়ে, মুখে লেগে থাকতো হাসি, কিন্তু এর আড়ালে গড়ে তুলেছিলেন ঘুষ, দুর্নীতি, লুটপাটের সাম্রাজ্য। 2018 সালে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী দায়িত্ব পান। চেয়ারে বসেই রীতিমতো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের খেলায় মেতে ওঠেন। গড়ে তোলেন ঘুষ দুর্নীতির হাট। অবৈধভাবে ব্যাগে পড়েছেন কোটি কোটি টাকা। দুর্নীতির জাল বিছিয়েছিলেন শিক্ষার প্রতিটি স্তরে। দুর্নীতির সাম্রাজ্য চালাতেন নিজ এলাকায়। দীপু মনি বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। 2008 সাল থেকে তিনি চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গ্রেপ্তারের পর 2 দফার রিমান্ডে নেওয়া হয় তাকে। আইনত নোট গাইড বিক্রি বন্ধ ছিল, কিন্তু আইনের ভাগ গলিয়ে সহযোগী বই হিসেবে প্রচলিত ছিল গাইড বই। নোট গাইডের বিপক্ষে ব্যাপক কথা বললেও তিনি নিজেই বখরা নিতেন এসব সংগঠন থেকে। এই সংগঠনের এক নেতা বলেন, আমাদের বাৎসরিক চুক্তি ছিল 100 কোটি টাকা, বছরে 4 বার 25 কোটি করে দিতে হতো। এছাড়াও বিভিন্ন উপলক্ষের দিনেও পাঠাতে হতো টাকা। তিনি শুধু যে গাইড বই প্রকাশনী থেকে নিতেন তা নয়, ঘুষ নিতেন কোচিং সেন্টারগুলো থেকেও। এই প্রতিষ্ঠানগুলো আইনত বৈধ নয়, কিন্তু শ্যাডো এডুকেশনের আওতায় চলত এসব প্রতিষ্ঠান। এসব থেকে চাঁদার পরিমাণ নির্দিষ্ট না থাকলেও বছরে কয়েক কোটি টাকা করে নিতেন। ফার্মগেটের একটি কোচিং সেন্টারের মালিক বলেন, তাদের ব্যবসাটা একটু অন্যরকম, আমরা বৈধ আবার বৈধ না। এজন্য সংগঠনের মাধ্যমে একটি চাঁদা তোলা হতো। সময় ভেদে নিরূপণ করে এই টাকা উত্তোলন করা হতো। ভার্সিটি ভর্তি কোচিং এর সময় দিতে হতো প্রায় কোটি টাকা, অন্য সময় দিতে হতো অর্ধ কোটি টাকা। এসব টাকা একত্র করে দেওয়া হতো শিক্ষামন্ত্রী দীপু মনিকে। তবে তিনি নিজে টাকা গ্রহণ করতেন না, এগুলো নিয়ন্ত্রণ করত দীপু মনির ঘনিষ্ঠ লোকরা। শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন ডাক্তার দীপু মনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগও দিয়েছেন নিজের পছন্দ মাফিক লোকজন। প্রতিটি উন্নয়ন প্রকল্পের জন্য বাধ্যতামূলক 5% যেত তার পকেটে। এছাড়াও প্রকল্প ভেদে এই অর্থের হেরফের হতো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একক আধিপত্য বিস্তারে কাজ করছিলেন ডাক্তার দীপু মনি। কুক্ষিগত করেছিলেন 5টি বিশ্ববিদ্যালয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পরিবর্তন করে দখল নেন। এছাড়া অনেকটা ফিল্মি স্টাইলে দখল করেন মানারাত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। এসব ঘুষ দুর্নীতির পরিচালনা করা হতো ভাই JR ওয়াদুদ টিপু ও চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারের মাধ্যমে। নিয়ম বহির্ভূত শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করে রতন কুমার মজুমদারকে একাধিকবার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। এই দুজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য দেখতেন। নিজ জেলায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জমি অধিগ্রহণে 359 কোটি টাকা দুর্নীতির পায়তারা করেন দীপু মনি। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার 62 একর জমি মৌজা দরের চেয়ে 20 গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার আত্মীয়রা। এমন একাধিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। এর প্রতিবাদ জানানোর কারণে 48 ঘণ্টা পর তাকে নেত্রকোনায় বদলি করা হয়। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় বালু উত্তোলন করতেন তিনি। তার ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা সেলিম খান এই বালুর ব্যবসা দেখতেন। তিনি এতটাই বেপরোয়া ছিলেন যে নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বালু তোলার সমালোচনা করায় পদ হারান। দীপু মনির নির্বাচনী এলাকা হাইমচর নীলকমল ইউনিয়নের বাহেরচরে বিপুল পরিমাণ খাস জমি নিজের কবজায় নিয়ে দীপু মনির বড় ভাই গড়ে তোলেন টিপুনগর। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারান সেলিম। IBTV USA নিউজ ডেস্ক।